আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার, রায়ের কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার। রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থা আইনশৃঙ্খলা বাহিনী, রাজধানীতে বিচ্ছিন্ন অগ্নিসংযোগ ও ককটেল হামলা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে বলে বিএনপির অভিযোগ। শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্যের চেষ্টা চলছে মন্তব্য। কেউ সংস্কারের বিপক্ষে গেলে জাতি তাদের প্রত্যাখ্যান করবে বলে জামায়াতের হুঁশিয়ারি। পূরণ না হওয়া দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালানোর ঘোষণা। এবং 2030 সালের মধ্যে জলবায়ু অভিযোজনে $120 বিলিয়ন চায় বাংলাদেশ। ব্রাজিল সম্মেলনে পরিবেশ বান্ধব জ্বালানি, শিল্প ও পরিবহন খাতে গুরুত্ব আরোপ। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সিঙ্গাপুরের জাহাজ শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশি নাবিকদের প্রশংসিত হওয়ার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সোমবার রায় ঘোষণার জন্য প্রস্তুতি শেষ করেছে ট্রাইব্যুনাল 1। অপরাধ প্রমাণের দাবি করে শেখ হাসিনা সহ 2 আসামির মৃত্যুদণ্ডাদেশের সাজা চেয়েছে প্রসিকিউশন। তবে এই রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে আনা 5 অভিযোগের বিষয় নিম্ন আদালতে কোনো মামলা থাকলে তা চলবে না বলে জানিয়েছেন প্রসিকিউশন। রায়ের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। মাজুল হক মান্নার রিপোর্ট। 13 নভেম্বর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রবেশ পথে তল্লাশি করা হচ্ছে সবাইকে। 17 নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আপনারা জানেন যে আগামীকালকে এ নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানায় প্রসিকিউশন। আমরা আশা করছি যে কালকেই এই ট্রাইব্যুনাল উক্ত মামলার রায় ঘোষণা করবেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলার রায় রিসিভ করার জন্য প্রস্তুত আছি এবং আমরা আগেও বলেছি যে এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, প্রসিকিউশন 5টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের। শুধু তাই নয়, এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে, শহীদ আছে, আহত পরিবার আছে, তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনা অভিযোগ দিয়ে অন্য আদালতে মামলা চলবে কিনা তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস। প্রত্যেকটি নাগরিকের উপরে যে একই অভিযোগে কোনো ব্যক্তিকে দুবার শাস্তি বা দুবার বিচার করা যাবে না। অতএব এর বাইরে যদি অন্য কোনো অভিযোগ থেকে থাকে তবে সেটি চলতে পারে, কিন্তু এখানে যে 5টি অভিযোগ এখানে ডিসপোজাল করা হচ্ছে, সেই 5টি অভিযোগে অন্য কোথাও কোনো মামলা করাও যাবে না, আর যদি মামলা থাকে সেটা আর চলবে না। প্রসিকিউশন জানিয়েছে রায় ঘোষণায় নারী হিসেবে বিশেষ কোনো সুবিধা পাবেন না শেখ হাসিনা। মাজুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 17 নভেম্বর ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে। আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান। দেশের সবাই এখন নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। ট্রাইব্যুনাল কি রায় দেয় তা আমরা তো জানি না, বাট রায় যাই দেয় তো কার্যকরী হবে এবং জনগণ এবং যার এই সবাই এটা মেনে নিবে।
কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা 2 দিনের শাটডাউন কর্মসূচির প্রথম দিনে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে চোরাগুপ্তা হামলা ছাড়া বিশৃঙ্খলা ও নাশকতার সামর্থ্য নিষিদ্ধ সংগঠনের নেই। তাদের আশ্রয়দাতা ও অর্থ যোগানদাতাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। রায় ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের। কর্মসূচির নামে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ একটি দল এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ সহ যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব এবং আমাদের যে জনবল এবং লজিস্টিক্স রয়েছে সেগুলোর আমরা চূড়ান্ত ব্যবহার করব। চোরাগুপ্তা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা যে আস্ফালনটা করছে, অনেক সময় হুঙ্কার যাচ্ছে, সেটা করার মতো সক্ষমতা তাদের এই মুহূর্তে নেই। যারা জড়িত অনেকেই গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের কাছে পাওয়া তথ্য মোতাবেক আমরা এইসব ঘটনার পিছনে যারা কুশীলব, যারা আশ্রয় প্রদানকারী, যারা এসব ঘটনার পিছনে অর্থ প্রদানকারী, সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় হামলা চেষ্টার সময় ও সন্দেহভাজন 36 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিএনপি অভিযোগ করেছে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা তৈরি করছে, বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনার রায় নিয়ে একটি মহল নৈরাজ্য তৈরি করতে চাইছে, দলের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে। রাহুল রায় রিপোর্ট। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিশেষ আলোচনা সভা ছিল জাতীয় প্রেস ক্লাবে। তার জীবনাচরণ আর রাজনৈতিক আদর্শ নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তব্য উঠে আসে সাম্প্রতিক প্রসঙ্গ। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে। এই নিয়ে একটা চরম আপনার একটা বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই নিয়ে কোনো ওইটা বড় কোনো অপেক্ষা রাখে না এবং একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। অনেকটা বিভ্রান্তি, অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে 26 ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বিলম্বিত করতে চায়। কিন্তু এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা হচ্ছে একটা নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে। মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সবারই ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গোটা জাতির সংস্কারের পক্ষে কেউ যদি বিপক্ষে যায়, জাতি তাদের প্রত্যাখ্যান করবে। রাজধানীর মগবাজারে আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, অনেক দাবি এখনো পূরণ হয়নি, সেসব নিয়ে 8 দলের আন্দোলন অব্যাহত থাকবে। তাফিমুল ইসলামের রিপোর্ট। 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী আন্দোলন সহ সমমনা 8টি দল কয়েক মাস ধরে আন্দোলন করছে। তারই ধারাবাহিকতায় নতুন করণীয় ঠিক করতে 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক। যারা উপস্থিত ছিলেন পরে 8 দলের এই যৌথ সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার ভাষণে আংশিক দাবি পূরণ হয়েছে জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নতুন যে সংকট তৈরি হয়েছে তা সরকারকেই দূর করতে হবে। এই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম। এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরেই বর্তায়। সংস্কারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, জাতি তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। এ সময় গণভোটে হাঁ ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। এই গণভোটের
সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব, গোটা জাতি সংস্কারের পক্ষে। আর যদি কেউ এটার বিপক্ষে যায়, জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে। রাজনৈতিক চাপে পড়ে নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা যেন ব্যাহত না হয়, সরকারকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টা যেন কেউ ভেস্তে দিতে না পারে, এজন্য আমরা সরকারের কাছে 8 দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, 8 দলের অনেক দাবি এখনো পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাবেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপের অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণকারী 11টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি এই ট্রফি উন্মোচন করেন। আগামী 17 থেকে 24 নভেম্বর ঢাকার শহীদ সরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে নারী কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বাংলাদেশে এই প্রথম কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সফরকারী দলগুলোকে স্বাগত জানিয়ে বিশ্বকাপকে সফল করার জন্য আয়োজক, ক্রীড়াবিদ এবং অংশীদারদের প্রচেষ্টার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। এবারে ভোটের হাওয়া। ইসির সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেছেন, পেশি শক্তির প্রভাব বন্ধে তফসিলের পর থেকে ইসিকে কঠোর ভূমিকায় নামতে হবে। তারা বলেন, গণভোট নিয়ে সাধারণ মানুষের ধারণা পরিষ্কার নয়, তাই এটি যেন নির্বাচন কমিশনের জন্য নিন্দার কারণ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সিইসি বলেন, রাজনৈতিক দলগুলো আচরণবিধি মেনে চললে ভালো নির্বাচন করা সহজ হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের দ্বিতীয় দিনের শুরুতেই বাধে হট্টগোল। ইসলামী ঐক্যজোটের মূল অংশের পাশাপাশি হাসনাত আমিনের নেতৃত্বাধীন অংশ সংলাপে আসলে তাদের বের হয়ে যেতে বলে কমিশন। যদিও দলের নিবন্ধন নিজেদের দাবি করেন হাসনাত আমিন অংশের নেতারা। সকালের সংলাপে অংশ নেয় 6টি রাজনৈতিক দল। নির্বাচনে পেশি শক্তি বন্ধে কিছু পরামর্শ দেন নেতারা। আমরা যেমন আপনাদেরকে অনুরোধ করছি, আইন কানুনগুলো যাতে যথাযথভাবে সবাই আমরা কার্যকর করি, মেনে চলি। রাজনৈতিক দলের নেতা কর্মীরা, এজেন্টরা, তারাও যেন এটা মেনে চলে। প্রতিটি সংসদীয় আসনে নির্বাচন কমিশনের খরচে ও উদ্যোগে অংশগ্রহণকারী সকল প্রার্থীদের নির্ধারিত সংখ্যক পরিচিতি সভা, এক মঞ্চে সবাই অনুষ্ঠানের বিধান করার অনুরোধ জানাচ্ছি। বিকেলে 6টি দলকে আমন্ত্রণ জানানো হলেও এতে আসেনি তৃণমূল, বিএনপি। যোগ দেয় বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ সহ 5টি দল। নানা প্রসঙ্গের পাশাপাশি আসে গণভোটের বিষয়টিও। গণভোটটা যে ওদিন করবেন, কিসের উপরে করবেন? দেশের মানুষ জানে, যিনি ভোট দেবেন তিনি জানে যে এই বিষয়ের উপরে গণভোট। আবার 4টা বিষয় দেওয়া হয়েছে এই গণভোটে, সেটা 4টা প্রশ্নেরই একবারে হ্যাঁ না না। যদি একটা আইন থাকে যে কোনো কেউ যদি দলবাজি করার প্রমাণ পাওয়া যায় তাদের শাস্তি থাকবে, এরকম যদি কিছু করা যায় আমার মনে হয় তারা একটু সতর্ক হবে। নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলের সহায়তার বিকল্প নেই বললেন সিইসি। আচরণবিধি পরিপালনের উপরে নির্ভর করে একটা সুন্দর নির্বাচন। কিন্তু আচরণবিধিটা সুষ্ঠুভাবে ক্যান্ডিডেটরা যদি পালন করেন তাহলে নির্বাচনটা কিন্তু সুন্দর হয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাইব। সিসি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, উষ্ণতা বৃদ্ধি ও পরিবেশ দূষণ হয়ে উঠছে সভ্যতার অন্যতম প্রধান সংকট। প্রচলিত জ্বালানি চালিত গাড়ি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস এই সংকটকে করেছে আরও ঘনীভূত। এমন বাস্তবতায় পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যানবাহনেই ভবিষ্যতের টেকসই সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। মোশাহেদ রনির রিপোর্ট। বিশ্বজুড়েই যখন কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে গুরুত্বারোপ, তখন দেশের বাজারে
ফসিল ফিউয়েল বেসড অথবা আনহেলদি আনহাইজেনিক বেসড এনার্জি থেকে সরে আমরা কিভাবে আরও ক্লিনারের দিকে আসতে পারি। নিউ এনার্জি ভেহিকেলটা আনা, দ্যাট ইজ জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ অফ আমরা যেটা করার চেষ্টা করছি, যে টোটাল আমাদের দেশে এনার্জি ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের দেশে এনার্জি ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড় করানোর চেষ্টা করছি। অধিকাংশ উন্নত কান্ট্রি, ইভেন কম উন্নত কান্ট্রিগুলোও সবুজ বিপ্লবের দিকে ঝুঁকছে। বিশেষ করে পরিবেশ কীভাবে রক্ষা করা যায়। নূর অটোজ কর্তৃক এই যে আমদানিকৃত যে BYD গাড়ি, এটা পরিবেশ রক্ষায়, শব্দ দূষণ রোধে দারুণভাবে কাজ করবে। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় বৈদ্যুতিক গাড়ি শুধুও যানবাহনের এক নতুন রূপ নয়, বরং হতে পারে সবুজ ভবিষ্যতের প্রতিশ্রুতি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অর্থায়নে গুরুত্ব দিয়ে 2030 সালের মধ্যে অভিযোজন খাতে $120 বিলিয়ন চাহিদার কথা জানিয়েছে বাংলাদেশ। চলমান জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনে অর্থায়ন সহ গুরুত্ব পেয়েছে পরিবেশ বান্ধব জ্বালানি, শিল্প ও পরিবহন খাত। আলোচনা আর পরিকল্পনার বিপরীতে উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞ ও সমালোচকদের। মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে আলিমার রাজের রিপোর্ট। বিশ্বজুড়ে কার্বন নির্গমনের অন্যতম প্রধান খাত যখন জ্বালানি, শিল্প ও পরিবহন, তখন চলমান জলবায়ু সম্মেলনে উঠে এসেছে এই খাতগুলোর ন্যায্য রূপান্তরের বাধ্যবাধকতা। প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা পূরণে জীবাশ্ম জ্বালানি বন্ধের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও উদ্যোগের এখনই সময় বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। এদিকে সংকট সমাধানে আলোচনার বিপরীতে যথাযথ অর্থায়নে গুরুত্বারোপ করেছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ প্যাভিলিয়নের পাশাপাশি সাইট ইভেন্টগুলোতে উঠে এসেছে লস অ্যান্ড ড্যামেজ ফান্ড এবং জলবায়ু ন্যায্যতার আহ্বান। COP30 এসে আমি খানিকটা হতাশ। আমার কাছে মনে হচ্ছে এই পলিসি কাজ থেকে আমাদের একটু অ্যাকশন ওরিয়েন্টেড কাজে যেতে হবে। কারণ যদি বাংলাদেশের মানুষকে যদি সাহায্য করতে চাই, তাহলে আমাদের রিয়েলি অ্যাকশন ওরিয়েন্টেড কাজ করতে হবে টু প্রোটেক্ট আওয়ার সিটিজেন। $87 বিলিয়ন একটা মোটামুটি নিশ্চিত দেওয়ার সম্ভাবনা আছে। $400+ মিলিয়ন একটা প্লেসও আছে। 2030 সাল নাগাদ যে এই ফান্ডগুলা ডিসকাস করার ব্যাপারগুলা আসছে। প্যারিস এগ্রিমেন্ট তারা লঙ্ঘন করছে এবং তারা ডিলেইং প্রসেস ফলো করছে, এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি না, আমরা কোনো লোন চাই না, আমরা চাই গ্র্যান্ট দেবে তারা। মত আর ভিন্ন মতে চলার সপ্তাহব্যাপী আলোচনাগুলো দ্বিতীয় সপ্তাহের উচ্চ পর্যায়ের রাজনৈতিক দর কষাকষিতে গতি আনবে বলে মত পরিবেশবিদদের। সাইড ইভেন্টে এবং মূল প্ল্যানারি হল এবং প্রেস কনফারেন্স সবকিছু মিলে কিন্তু নানা বিষয়ই নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে ব্রাজিলের প্রতিনিধি যেটা বলেছেন যে এই যে আমাজন, সেখান থেকে যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে সেটা কিন্তু খুবই একটা ভাবনার ব্যাপার, এবং বাণিজ্যিক কারণেও যেন গাছ এমনভাবে না কাটা হয় যাতে এই আমাজন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বাংলাদেশের প্যাভিলিয়নে আমরা যে আমাদের নানা বিষয় নিয়ে তুলে ধরছি, এটা কিন্তু প্রতিদিনই প্রশংসিত হচ্ছে। যেভাবে এই আলোচনাগুলো আগানো উচিত ছিল বা কোনো সেই ধরনের ডিসিশন হওয়ার কথা ছিল, তেমন কিছু কিন্তু এখনও হয়নি। সোমবার থেকে শুরু হচ্ছে হাই লেভেল সেগমেন্ট মিটিং, এবং সেখানে আমরা দেখি কি হয় শেষ পর্যন্ত, কোন পর্যায়ে যায় আমাদের এই আলোচনাগুলো। বিভিন্ন ফোরামের আলোচনায় গুরুত্ব পাচ্ছে জলবায়ু অর্থায়নের পরিমাণ বছরে $1.3 ট্রিলিয়ন উন্নতির বিষয়টি। 2030 সালের মধ্যে জলবায়ুর লক্ষ্যমাত্রা পূরণে এর বিকল্প নেই বলে মত পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের। আলিমাল রাজি, চ্যানেল আই, বেলেম, ব্রাজিল। আগামী 1 মাসের মধ্যে সরকারি ভবনগুলোকে সবুজায়ন করার প্রকল্পের একটি হ্যান্ডবুক পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চৌধুরী। তিনি বলেন, ধানমন্ডিতে সরকারি জায়গা থেকে বেসরকারি সংস্থাগুলো সরাতে হবে। রাজধানীতে বিকেলে গণপূর্ত অধিদপ্তরে অনুষ্ঠিত পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে তিনি এসব বলেন। জেলা প্রশাসকদের দোষারোপ করে তিনি বলেন, জমির তুলনায় অনেক বেশি ইটভাটার অনুমোদন দেন তারা। গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, হাসপাতালের পাশে ময়লার ভাগাড় দ্রুত সরাতে হবে। সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ এনে রাজুকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, শুধু চিন্তার পরিকল্পনা করলেই হবে না, তার সংরক্ষণ এবং বাস্তবায়নে যথাযথ উদ্যোগ নিতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। আমি অপেক্ষায় আছি এবং আমি বিশ্বাস করি যে ডাইনামিক লিডারশিপ তারা যেটা দিবেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার্সরা যেই কাজগুলোর জন্য ভাও করেছেন, তারা প্রতিজ্ঞা করেছেন বলে জানতে পেরেছি।
নিশ্চয়ই আমরা সেটার ফলাফল দেখতে পারবো। আশা করি আজকে থেকে 1 মাসের মধ্যে গ্রিন বিল্ডিং এর একটা হ্যান্ডবুক আমরা পেয়ে যাব এবং আশা করি ধানমন্ডির মাঠগুলোকে আমরা দখলমুক্ত করতে কার্যকরী একটা ভূমিকা নিতে পারবো এবং একই সাথে আশা করি যে আমরা কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বা কমিউনিটি ইনভলভমেন্টের একটা রূপরেখাও ঠিক করে নেব। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল OC&S আর্মি অর্ডিন্যান্স কোরের 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। সেনাবাহিনী প্রধান OC&S পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট জিওসিরা। বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান আর্মি অর্ডিন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশ্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সবাইকে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সাথে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। এছাড়া আর্মি অর্ডিন্যান্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে সেনাবাহিনী প্রধান কোরের প্রযুক্তিগত উন্নয়ন, পেশাগত দক্ষতা ও বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। নিটল টাটা বিশেষ সংবাদ। সিঙ্গাপুরের জাহাজ শিল্পে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশি নাবিকদের প্রশংসা করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন। সিঙ্গাপুরের অর্কিড কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশি মেরিন কমিউনিটি সিঙ্গাপুর BMCS এর বার্ষিক মিলন মেলায় তিনি এসব কথা বলেন। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে আরও ছিলেন সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ফেরদৌসী শাহরিয়ার, বাংলাদেশের সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লো, সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের উপপ্রধান শিরিন বানু এবং মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুরের সহকারী প্রধান নির্বাহী ট্যান হো সুন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বন্ড ব্যবস্থাপনার স্বচ্ছতা ও গতি আনতে ইউটিলাইজেশন পারমিশন ইউপি ইস্যুর পুরো প্রক্রিয়া অনলাইন ভিত্তিক আনার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। এ লক্ষ্যে CBMS নামে স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহারে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার NBR আয়োজিত মিট দ্য বিজনেস আলোচনায় সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় তৈরি পোশাক, নিট, অ্যাক্সেসরিজ, টেক্সটাইল ও চামড়াজাত পণ্য খাতের 5টি সংগঠন BGMA, BKMA, BGAPMA, BTMA, LLFBA প্রতিনিধিরা অংশ নেন। তারা প্রস্তাব করেন সম্ভব হলে আগামী 1 ডিসেম্বর থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব সেবা অনলাইন পদ্ধতিতে করা হোক। NBR জানিয়েছে এই বিষয়ে দ্রুতই আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হবে। সভায় সভাপতিত্ব করেন NBR চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার, রায়ের কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার। রায়কে কেন্দ্র করে সতর্ক অবস্থা আইনশৃঙ্খলা বাহিনী, রাজধানীতে বিচ্ছিন্ন অগ্নিসংযোগ ও ককটেল হামলা। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে বলে বিএনপির অভিযোগ। শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্যের চেষ্টা চলছে মন্তব্য। কেউ সংস্কার বিপক্ষে গেলে জাতি তাদের প্রত্যাখ্যান করবে বলে জামায়াতের হুঁশিয়ারি, পূরণ না হওয়া দাবি দেওয়া নিয়ে আন্দোলন চালানোর ঘোষণা। এবং 2030 সালের মধ্যে জলবায়ু অভিযোজনে $100 বিলিয়ন চায় বাংলাদেশ। ব্রাজিল সম্মেলনে পরিবেশ বান্ধব জ্বালানি, শিল্প ও পরিবহন খাতে গুরুত্ব। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।